ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 5-এর লেসন 1 অর্থাৎ গান্ধী দ্য মহাত্মার অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1 থেকে একবারে অ্যাক্টিভিটি 12 পর্যন্ত। অ্যাক্টিভিটি 1-এ কী বলা রয়েছে? লেটস পুট এ টিক মার্ক। চলো আমরা একটা ঠিক চিহ্ন বসাই টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি নির্বাচন করে। কী রয়েছে এতে? গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক অ্যাঙ্গার রাগিয়ে দিয়েছিল, সারপ্রাইজড অবাক করেছিল দ্য বয় ছেলেটিকে। তাহলে অবাক করেছিল, তাহলে উত্তরটা হবে এখানে সারপ্রাইজড। তারপর রয়েছে গান্ধীজি টোল্ড দ্যাট, গান্ধীজি বলেছিলেন যে হি ওয়াজ ভেরি, তিনি ছিলেন খুব, পুয়ার হচ্ছে গরিব, রিচ হচ্ছে ধনী, তাহলে তিনি বলেছিলেন তিনি ছিলেন খুব গরিব, তাহলে পুয়ার হচ্ছে উত্তর। তারপর সে রয়েছে দ্য বয়েজ মাদার মেড, ছেলেটির মা বানাতো, তৈরি করতো, ক্লোথস হচ্ছে পোশাক, শুজ হচ্ছে জুতো, তাহলে পোশাক বানাতো, তাহলে ক্লোথস উত্তর হবে। তারপর ডি রয়েছে গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি, গান্ধীজির পরিবার ছিল খুব, লার্জ বৃহৎ, স্মল হচ্ছে ছোট্ট বা ক্ষুদ্র, তাহলে গান্ধীজির কথা মতো গান্ধীজির পরিবার ছিল খুব বৃহৎ, তাহলে এটা হবে লার্জ। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-এ কী বলা রয়েছে? লেটস ফিল ইন দ্য টেবিল। চলো আমরা তালিকাটি পূরণ করি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। তো এখানে তালিকাটি দুটি স্তম্ভ, দুটি কলাম করে দেওয়া রয়েছে। বাম স্তম্ভে রয়েছে হোয়াট, অর্থাৎ তার বাংলা অর্থ হচ্ছে কি, আর ডান দিকে রয়েছে হু, অর্থাৎ কে। এখানে কি কাজ দেওয়া আছে এবং কে সেই কাজটি করেছিল বা বলেছিল সেটা এখানে লিখতে হবে। যেমন এখানে বলা হচ্ছে এতে ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে পরিদর্শন করেছিলেন বা দেখা করেছিলেন। কে দেখা করেছিলেন? না ছেলেটি, আমরা লিখবো এখানে তাহলে দ্য বয় ছেলেটি। তারপর বলা হচ্ছে কুড সো ওয়েল, সো মানে সেলাই করা, তো ভালো সেলাই করতে পারতেন কে? ছেলেটির মা, তাহলে আমরা লিখবো দ্য বয়েজ মানে ছেলেটির হবে, মা হচ্ছে মাদার। তারপর রয়েছে হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ছিল 40 কোটি ভাই ও বোন। গান্ধীজির কথা মতো গান্ধীজির 40 কোটি ভাই ও বোন ছিলেন। আসলে গান্ধীজি সমস্ত ভারতবাসীকে তার ভাই ও বোন বলে মনে করতেন। তো এখানে লিখবো গান্ধীজি, হুতে লিখবো গান্ধীজি, গান্ধীজি বা তোমরা লিখতে পারো মহাত্মা গান্ধী। এই হলো অ্যাক্টিভিটি 2। এরপর অ্যাক্টিভিটি 3-তে চলে আসছে। অ্যাক্টিভিটি 3-তে কী বলা রয়েছে? অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো আমরা নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। কী রয়েছে? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেছিলেন, বিভিন্ন স্থানে গিয়েছিলেন। টু, দেখবে তোমাদের বই তথ্য রয়েছে, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ গান্ধীজি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে তহবিল সংগ্রহ করার জন্য, অর্থ সংগ্রহ করার জন্য। তারপরে বিয়ে রয়েছে ইন ওড়িশাতে গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন একটি বা একজন। এখানে তোমাদের টেক্সটে রয়েছে দেখবে মেট অ্যান ওল্ড ওম্যান, কিন্তু এখানে রয়েছে এই জায়গার সমস্যা। তোমরা এটা উত্তরটা এইভাবে লিখতে পারবে, মেট এ উম্যান, এক মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হু ওয়াজ, তারপর লিখে দেবে হু ওয়াজ, যিনি ছিলেন, ওল্ড, যিনি ছিলেন বৃদ্ধ, তাহলে বৃদ্ধা মহিলার কথা বলা হয়ে গেল। ইন ওড়িশা গান্ধীজি মেট এ উম্যান হু ওয়াজ ওল্ড, ওড়িশাতে গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন এক মহিলার সঙ্গে যিনি ছিলেন বৃদ্ধা। তারপর সে রয়েছে দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি, বৃদ্ধা মহিলাটি গান্ধীজির কাছে গিয়েছিলেন অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার চরণ স্পর্শ করেছিলেন, তার পা স্পর্শ করেছিলেন। গান্ধীজি, এই বৃদ্ধা মহিলাটি গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং তার পা বা চরণ স্পর্শ করেছিলেন। তারপর ডিএতে রয়েছে জওহরলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, জওহরলাল গান্ধীজির কাছে কয়েনটি বা মুদ্রাটি চেয়েছিলেন। তার সঙ্গে এটাও যোগ করে দিতে পারো, দ্য ওল্ড ওম্যান হ্যাড গিভেন হিম, যেটা বৃদ্ধা মহিলাটি তাকে দিয়েছিল। এখানে তাকে বলতে মহাত্মা গান্ধীকে বা গান্ধীজিকে বোঝানো হচ্ছে। আর যদি অসুবিধা হয় তাহলে তোমরা কয়েন পর্যন্ত লিখেও রেখে দিতে পারো, দ্য কয়েন পর্যন্ত লিখতে পারো কিংবা পুরোটাই লিখতে পারো। জওহরলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, জওহরলাল গান্ধীজির কাছে মুদ্রাটি চেয়েছিলেন, বা জওহরলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন দ্য ওল্ড ওম্যান হ্যাড গিভেন হিম, যেটা বৃদ্ধা মহিলাটি তাকে দিয়েছিলেন। এগুলো অ্যাক্টিভিটি 3। এরপর অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলা আছে? লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস। চলো আমরা সত্য বিবৃতির জন্য টি লিখি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লিখি।
কী রয়েছে এতে রয়েছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনোই কোনো স্থান পরিদর্শন করেননি, কোনো স্থানে কখনোই যাননি। এটা ফলস, মিথ্যা, তার জন্য আমরা এখানে এফ লিখবো। তিনি নানা স্থানে পরিদর্শন করেছিলেন, আমরা ঘুরিয়ে বেরিয়েছিলেন। তারপর 2 রয়েছে দ্য উমেন ফ্রম ওড়িশা, ওড়িশার মহিলাটি ওর পরিধান করেছিল এই নিউ শাড়ি, একটা নতুন শাড়ি, এটা ভুল হবে, তিনি নতুন শাড়ি পরিধান করেননি। তাহলে এটাও আমরা কি করব, ফলস করব। তারপর কি বলা হচ্ছে, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি বৃদ্ধা মহিলার কাছ থেকে একটা মুদ্রা কয়েন পেয়েছিলেন, তাহলে এটা ঠিক, এটা পেয়েছিলেন তিনি, তার জন্য এটা টি লিখবো। আর তারপর দিয়ে বলা হচ্ছে যমনলাল কালেক্টেড দ্য কয়েন, যমনলাল মুদ্রাটি সংগ্রহ করেছিলেন ফ্রম গান্ধীজি, গান্ধীজির কাছ থেকে, না, তিনি গান্ধীজির কাছ থেকে মুদ্রাটি পাননি, গান্ধীজি তাকে মুদ্রাটা দেননি, তাহলে এটা হবে ফলস, এফ। এগুলো অ্যাক্টিভিটি 4। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 5। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলা রয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ পেয়ার বলতে জোড়া আর কি, দুজনকে বোঝানো হয়। এখানে তোমাকে তোমার সহপাঠীর সঙ্গে এখানে কাজ করতে বলা হচ্ছে, আলোচনা করতে বলা হচ্ছে, টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর করার জন্য। অর্থাৎ সহপাঠীর সঙ্গে দুজন সহপাঠী মিলে আলোচনা করে উত্তরগুলো করো। কী বলা রয়েছে এতে, উত্তরগুলো এখানে আমি লিখে দিচ্ছি। এতে রয়েছে মেনশন, উল্লেখ করো দ্য আইডিয়াস, আইডিয়া বলতে এখানে ভাবধারা বা ধারণাকে বোঝানো হয়, দ্যাট ফিল গান্ধীজিজ ওয়ার্ক, যেগুলো গান্ধীজির কাজকে বা কাজগুলিকে ভরিয়ে তুলেছিল। গান্ধীজির কাজের মধ্যে আমরা কোন আইডিয়াগুলো পাই, কোন ধারণা বা কোন ভাবধারাগুলো বা চিন্তাধারাগুলো পাই আমরা। তো এখানে তোমাদের রয়েছে, তোমাদের টেক্সটে এখানে উল্লেখ করা আছে, আইডিয়ার পরিবর্তে থট কথাটা উল্লেখ করা রয়েছে, তো একই বিষয় একই জিনিস। তো উত্তরটা এভাবে লেখা যেতে পারে তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী, দ্য থটস অফ লেখা রয়েছে, তোমরা লিখবে এখানে, যেহেতু কোয়েশ্চেন আইডিয়া লেখা রয়েছে, দ্য আইডিয়াজ অফ, লিখবে দ্য আইডিয়াজ অফ, কী কী আইডিয়া রয়েছে, আইডিয়াজ অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। তারপর লিখবে ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। তাহলে কি বলা হলো, দ্য আইডিয়াস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক, অর্থাৎ ভালোবাসা, শান্তি এবং সমতার বা সাম্যের চিন্তাধারা বা ধারণা গান্ধীজির কাজগুলোকে ভরিয়ে তুলেছিল। তারপর রয়েছে বি, কি বলা আছে, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স, গান্ধীজি কোথায় সব ধর্মের একতার কথা বলেছিলেন। তো তোমাদের পাঠ্য বইতে যে তথ্য দেওয়া রয়েছে সেই স্থানটার কথা উল্লেখ করা রয়েছে শিকাগো, তো সেইটাই লিখবো আমরা। আসলে শিকাগোর যে ধর্মসভা হয়েছিল সেখানে বলেছিলেন, তো সেটা তোমরা ধর্মসভাটা উল্লেখ নাও করতে পারো, কেন তোমাদের বইতে শুধুমাত্র স্থানটার কথা বলা রয়েছে, তো সেটাই উত্তর আকারে লিখছি, লিখবো স্বামী বিবেকানন্দ spoke about unity in all religions at কোথায়, শিকাগোতে। এই গেল হচ্ছে কোয়েশ্চেন 2, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স ইন শিকাগো, স্বামী বিবেকানন্দ শিকাগোতে সব ধর্মের একতার ব্যাপারে বলেছিলেন। তারপর রয়েছে কি, তারপর রয়েছে সি, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, কে ভ্রাতৃত্ববোধের উৎসব হিসাবে রক্ষাবন্ধন শুরু করেছিলেন, কে শুরু করেছিলেন আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তোমাদের হু দিয়ে প্রশ্ন করা থাকলে উত্তর কীভাবে করতে হবে না, হুয়ের জায়গায় তোমরা উত্তরটি লিখে দেবে, তাহলে তোমরা এখানে হুয়ের স্থানে লিখে দেবে রবীন্দ্রনাথ টেগর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর তোমাদের প্রশ্নে যা আছে সেই রকম লিখে দেবে, স্টার্টেড শুরু করেছিলেন, দ্য রক্ষাবন্ধন as a festival of brotherhood. রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্ববোধের উৎসব হিসাবে রক্ষাবন্ধন শুরু করেছিলেন। তারপর রয়েছে ডি এর কোয়েশ্চেন, ডি এ কি রয়েছে, হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল, কীভাবে এই তিন মহান ব্যক্তি অমর হয়েছিলেন।
এখানে 3 মহান ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের কথা তোমাদের টেক্সটে উল্লেখ রয়েছে। এখানে সেই 3 মহান ব্যক্তির কথা বলা হচ্ছে, মহাপুরুষের কথা বলা হচ্ছে। তো এখানে লিখবে তোমাদের টেক্সটে উল্লেখ রয়েছে, উত্তরটা হবে দ্য 3 গ্রেট মেন, লিখবো বিকেম, কেন ডিড দিয়ে প্রশ্ন করা আছে, ডিড উঠে গেলে বিকামটা বিকেম হয়ে যাবে, তার পাস্ট ফর্ম নিয়ে বিকেম ইমমর্টাল, অমর হয়েছিলেন তাদের চিন্তাধারা এবং কাজের মধ্য দিয়ে, থ্রু দেয়ার থটস, চিন্তাধারা, অ্যান্ড ওয়ার্কস, এবং কাজের মধ্য দিয়ে। তোমরা দেখবে তোমাদের টেক্সটে এখানে ফর কথাটা উল্লেখ করা আছে, কারোর অসুবিধা হলে এখানে ফরটাও লিখতে পারো, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাহলে উত্তরটা হয় 3 জন ব্যক্তি মহান হয়েছিলেন তাদের চিন্তাধারা এবং কাজের মধ্য দিয়ে, থ্রু হচ্ছে মধ্য দিয়ে। এই গেল হচ্ছে অ্যাক্টিভিটি 5। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলা রয়েছে, ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস, উপযুক্ত জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন দাও, বসাও ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটিতে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো এখানে কোন জায়গায় জ্যোতি চিহ্নগুলো হবে বা বিরাম চিহ্নগুলো হবে তার জন্য এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে। তো ব্র্যাকেটের স্থানে কী হবে, জ্যোতি চিহ্নগুলো হবে। তো কী বলা রয়েছে প্যাসেজটা দেখো, একদিন এ ম্যান, একজন ব্যক্তি, একটা লোক, ওয়েন্ট টু দ্য মার্কেট, বাজারে গিয়েছিল। হি বট এ বক্স, সে কিনেছিল একটা বাক্স, তাহলে এখানে তারপর বলবো যে একটা বাক্স কিনেছিল, কমা এ ব্যাট, একটা ব্যাট কিনেছিল, কমা এ বল, একটা বল, অ্যান্ড এ পেন, এবং একটা কলম। তাহলে এখানে দুটোতে কমা হলো, তিনি কিনেছিলেন একটা, বা সে কিনেছিল একটা বাক্স, একটা ব্যাট, একটা বল এবং একটা কলম ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। তো তারপরে একটা ফুল স্টপ দিয়ে দেওয়া আছে, এখানে কিছু করতে বলা হচ্ছে না। হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা ভারী হয়ে গিয়েছিল। তাহলে এখানে বাক্যটা শেষ হয়ে গেল, এখানে একটা জ্যোতি চিহ্ন হবে, এটা হবে ফুল স্টপ। ডু ইউ নো, তোমরা কি জানো বা তুমি কি জানো, হোয়াট হি ডিড দেন, তারপর সে কী করেছিল। তাহলে এটা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন চিহ্ন হবে, তাহলে এখানে একটা, তোমরা কি জানো তারপর সে কী করেছিল। হি সেড টু এ হর্স, তারপর লেখা রয়েছে হি সেড টু এ হর্স, সে একটা ঘোড়াকে বলেছিল, এখানে একটা কমা হবে, এবং তারপর ঘোড়াকে কী বলেছিল সেই কথাটি এখানে উল্লেখ করা হচ্ছে বলে এটাকে ইনভার্টেড কমার মধ্যে হবে, ইনভার্টেড কমা এখানে শুরু হবে। প্লিজ শেয়ার মাই লোড, অনুগ্রহ করে আমার ভারটা ভাগ করে নাও। এবং এখানে এই সেন্টেন্সটি শেষ হচ্ছে তার কথার মধ্যে, এখানে ফুল স্টপ হবে। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব বেশি ভারী হয়ে যাচ্ছে। এবং এখানেও দ্বিতীয় বাক্যটি শেষ হচ্ছে, ফুল স্টপ হবে, এবং এখানে তার কথাটি শেষ হচ্ছে, তার স্পিচটি শেষ হচ্ছে, তার জন্য এখানে ইনভার্টেড কমাটি শেষ হবে। ইনভার্টেড কমা শুরু হবে এখানে প্লিজ থেকে, শেষ হবে এখানে ওই দ্বিতীয় বাক্যটি শেষ হওয়ার পর। তারপর রয়েছে দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর দিয়েছিল, এখানে রিপ্লাইডের পর কমা হবে, এবং তারপর উত্তরে সে কী বলছে, ঘোড়াটার কথা এখানে বলা তার জন্য এখানে ইনভার্টেড কমা আবার শুরু হবে। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার ভার, তাহলে এই বাক্যটি এখানে শেষ হচ্ছে, তার জন্য এখানে ফুল স্টপ হবে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এটা আমাকে ভাগ করতে বলো না, হ্যাঁ এটা তোমার ভার, আমি এটা ভাগ করবো না তোমার সঙ্গে। তাহলে দ্বিতীয় বাক্যটি এখানে শেষ হচ্ছে, তার জন্য এখানে ফুল স্টপ দেবে, এবং ঘোড়ার কথাটি এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে ইনভার্টেড কমা শেষ হবে। এই হলো পাংচুয়েশন মার্ক। তারপর চলে আসো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কী বলা রয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো আমরা শূন্যস্থানগুলি পূরণ করি উইথ ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য বক্স, যেগুলো বাক্সে দেওয়া আছে। বাক্সে কী শব্দ দেওয়া রয়েছে, বাক্সে দেখো 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলোকে আমরা WH ওয়ার্ড বলি, আমরা এগুলোকে WH ওয়ার্ডস বলা হয়, এগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, এবং আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয়, যদিও তোমরা এখন এখানে প্রশ্ন করার জন্য এখানে ব্যবহার করা রয়েছে। তো যাই হোক, দেখো এগুলোর আগে অর্থগুলো দেখিনি, তারপরে এগুলো শূন্যস্থান পূরণের দিকে আমরা যাই। এখানে হু শব্দটির অর্থ হচ্ছে কি হয়, প্রশ্ন করার ক্ষেত্রে কে বা কারা হয়, কে বা কারা। হোয়ের হচ্ছে কখন, হোয়াট হচ্ছে কি, আর হোয়ার হচ্ছে কোথায়, এরকম অর্থ হয়। এরপর দেখো কি বলা রয়েছে, একে বলা রয়েছে ড্যাশ দেওয়া আছে, ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। হ্যাঁ, তো এখানে বলা রয়েছে ইউ মানে তুমি বা তোমরা বোঝায়, প্লে মানে খেলা করা, উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সঙ্গে। উত্তরটা দেখো, বলা হচ্ছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি ইন দ্য আফটারনুন, বিকালবেলায়। এটা খুব ভাইটাল জায়গা, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরটি যদি সময়ের কথা বলে, তাহলে প্রশ্নটি নিশ্চয়ই সময় সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে প্রশ্নটি হচ্ছে কখন,
তাহলে এখানে বলবো হোয়েন ডু ইউ প্লে, কখন তুমি খেলা করো উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে। উত্তরটা হচ্ছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি বিকালবেলায়। তাহলে উত্তর যখন সময়ের কথা বলে, প্রশ্ন সময় সম্বন্ধেই জানতে চাওয়া হয়, তাহলে হোয়েন। তারপর বলা হচ্ছে ড্যাশ দেওয়া রয়েছে ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু। তাহলে উত্তর এখানে দেখো রমেন লেখা রয়েছে। কে, কে দিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তি উত্তর আসে, তাহলে এখানে উত্তরটি হবে হু। বলবো হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার প্রিয় বন্ধু, উত্তর হবে রমেন। তাহলে প্রশ্নটি বোঝার জন্য আমাদেরকে উত্তরটি দেখতে হবে, উত্তরটি দেখে আমরা প্রশ্নটি বুঝতে পারবো যে কী প্রশ্নটি করা হয়েছে। তৃতীয় ক্ষেত্র তাই করব। তারপর বলা হচ্ছে ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, ইউ মানে তুমি, গো মানে যাওয়ার কথা বলা হচ্ছে, ইন দ্য সামার ভ্যাকেশন মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি, গরমের ছুটি। তারপরে উত্তরে বলা হচ্ছে উই শ্যাল গো, আমরা যাবো টু দার্জিলিংয়ে ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে বা গরমের ছুটিতে। তাহলে উত্তরটা হচ্ছে দার্জিলিং। তাহলে দার্জিলিং যদি উত্তর হয় তাহলে স্থানের কথা বলা হচ্ছে, তাহলে প্রশ্নটা হবে কোথায় দিয়ে, ওয়্যার। তারপরে তাহলে এইটা এখানে লিখবো কি, হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তুমি গরমের ছুটিতে কোথায় যাবে। তারপর বলা রয়েছে কি, তারেতে ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তুমি টিফিনে কি কী খেয়েছিলে যদি বলা হয়, কেননা এখানে বলা হচ্ছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, তার উত্তরটা হচ্ছে ব্রেড, রুটি। তাহলে এখানে কি এর কথাই বলা হচ্ছে, তাহলে এটা হোয়াট হবে। তাহলে তোমরা উত্তরটি লক্ষ্য করবে যে উত্তর হিসাবে কী দেওয়া হচ্ছে, তাহলে তুমি প্রশ্নটি বুঝতে পারবে। এ হলো হচ্ছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এর পরে রয়েছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী বলা রয়েছে, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো আমরা নিচের বাক্যগুলোর সাবজেক্ট এবং প্রেডিকেটগুলোকে আলাদা করি। অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং আলাদা করে এগুলোকে আমরা কী করবো, নিচের তালিকাটির মধ্যে ছকের মধ্যে লিখব। লেখার জন্য একটা ছক করে দেওয়া রয়েছে। তারপরে বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে হবে। তোমরা জানো যে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট আমরা বাংলায় বলি উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে বোঝায় কি, বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই হলো সাবজেক্ট। আর সাবজেক্ট বাদ দিয়ে কি বলা হচ্ছে, প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে কি, প্রেডিকেটকে বাংলায় আমরা বিধেয় বলি। বিধেয় কি না, সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। সহজ করে বলতে গেলে যার সম্বন্ধে বা যার কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট ব্যতীত বাক্যের বাক্যাংশটা হচ্ছে প্রেডিকেট। তো যেমন এখানে 1 বলা আছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে খেলা করে। এখানে কার সম্বন্ধে বা কার কথা বলা হচ্ছে, ছেলেটির কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট, এবং দ্য বয় বাদ দিয়ে বাক্যাংশটি হচ্ছে প্রেডিকেট। তাহলে এটা আমরা কী করবো, এখানে লিখে দেবো। এখানে দাগ নম্বর করে দেওয়া নাই, দাগ নম্বর দেওয়ার প্রয়োজন নাই। এখানে প্রথমে একটা লিখে দেবে দ্য বয় সাবজেক্টের দিকে, তারপর এদিকে লিখবে প্লেজ ইন দ্য ফিল্ড। তারপর কি বলা হচ্ছে, হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব আনন্দিত। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, একই রকম করে তার কথা বলা হচ্ছে, হি হচ্ছে সাবজেক্ট, এবং তা হি বাদ দিয়ে ইজ ভেরি হ্যাপি টুডেটা হচ্ছে প্রেডিকেট হবে। তারপর বলা হচ্ছে দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম স্থান অধিকার করেছিল। তাহলে কার কথা বলা হচ্ছে, মেয়েটির কথা বলা হচ্ছে, মেয়েটির সম্বন্ধে বলা হচ্ছে। দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, স্টুড ফার্স্ট দিস ইয়ার হচ্ছে প্রেডিকেট। তারপর রয়েছে দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিপাশে ঘোরে। তাহলে কার কথা বলা হচ্ছে, চাঁদের কথা বলা হচ্ছে। দ্য মুন হচ্ছে সাবজেক্ট, আর রিভলভস রাউন্ড দ্য আর্থ হচ্ছে প্রেডিকেট। এই হলো অ্যাক্টিভিটি 8। এর রয়েছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলা হচ্ছে, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস, শব্দগুলোর আগে এ এবং অ্যান বসাই চলো। তো খুব সহজে এগুলো। অরেঞ্জ কী হবে, এখানে ভাবেল দিয়ে শুরু হচ্ছে, তাহলে অ্যান অরেঞ্জ হবে। তোমরা জানো গোট ছাগল, এখানে এ গোট হবে একটি ছাগল। তারপর রয়েছে ড্যাশ ম্যান, এ ম্যান একজন ব্যক্তি, একটা লোক, একটা মানুষ বলতে পারি। আইসক্রিম, আই দিয়ে শুরু হচ্ছে, অ্যান আইসক্রিম। তারপর রয়েছে এয়ারশিপ, উড়োজাহাজ, এখানেও অ্যান এয়ারশিপ হবে, ভাব দিয়ে শুরু হচ্ছে। লেক, হ্রদ বা জলাশয়, এ লেক হবে একটি জলাশয়। আমব্রেলা হচ্ছে অ্যান আমব্রেলা হবে, ইউ দিয়ে শুরু হচ্ছে অ্যান আমব্রেলা। ক্রিকেটার হচ্ছে, আমব্রেলা হচ্ছে ছাতা জানো। তারপর ক্রিকেটার হচ্ছে ক্রিকেট খেলোয়াড়, যে বা যিনি ক্রিকেট খেলেন, তাহলে এখানে এ ক্রিকেটার হবে, সি দিয়ে শুরু হচ্ছে। এই হলো হচ্ছে অ্যাক্টিভিটি
9 এরপর অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার অ্যান্ড মেক সেন্টেন্সেস। শব্দ বা শব্দগুচ্ছগুলোর আগে দা বসাও এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করো। এখানে দেওয়া রয়েছে সান রয়েছে, তাহলে সানের আগে দা বসাবে এবং সেটাকে বাক্যে ব্যবহার করবে, সেগুলো দিয়ে বাক্য বানাবে। তো কি বাক্য দিয়ে কি বাক্য বানাতে পারি আমরা? সান দিয়ে আমরা সহজেই বাক্য বানাতে পারি। আমরা সান দিয়ে বলেছে, তাহলে সানের আগে দা বসাবো, আমরা বলতে পারবো দ্য সান ইজ এ স্টার, সূর্য হয় একটি নক্ষত্র। তাহলে বাক্য হয়ে গেল, এখানে সানের আগে দা বসানো হলো। তারপর রয়েছে কি আমাদের ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। তো এখানে বলতে পারবো দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ নেমড আফটার ইন্ডিয়া, ভারত মহাসাগরের নাম ভারত থেকেই করা হয়েছে। তাহলে এখানে ইন্ডিয়ান ওশিয়ান আগে দা বসিয়ে বাক্যে ব্যবহার করা হয়ে গেল। তারপর বলা হচ্ছে এল্ডেস্ট সন, বড় ছেলে, সবচেয়ে বড় ছেলে। তো এখানে বলবো দ্য এল্ডেস্ট সন অফ দ্য ম্যান, লোকটির বড় ছেলেটি ইজ এ ডক্টর, একজন ডাক্তার। বা এটা এরকম করেও বলতে পারো, কীভাবে বলবে, এরকম বলতে পারো হি ইজ দ্য এল্ডেস্ট সন অফ দ্য ম্যান। বাক্য আরও অনেক বাক্য হয়, আমি লিখে দিলাম দুটো, তোমরা যেটা সুবিধা হবে সেটাই করবে। হি ইজ দ্য এল্ডেস্ট সন অফ দ্য ম্যান, সে হয় লোকটির বড় ছেলে। যে বাক্যটি সুবিধা হবে সেটাই করতে পারো। তারপর রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট দল। তো এখানে বলবো দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম খেলেছিল, প্লেড ওয়েল, ভালো খেলেছিল। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম প্লেড ওয়েল, ভারতীয় ক্রিকেট দল ভালো খেলেছিল। এই হলো মেক সেন্টেন্সেস। তাহলে কি করা হলো, ওয়ার্ড এবং ওয়ার্ড ক্লাস্টারের আগে শব্দ বা শব্দগুচ্ছগুলোর আগে দা ব্যবহার করা হলো এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি হলো। এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11-এ কী বলা রয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। উপযুক্ত আর্টিকেল বসিয়ে শূন্যস্থানগুলি চল পূরণ করি। এখানে আর্টিকেল বলতে বোঝায় এ, অ্যান অথবা দি। তাহলে এ এন দি বসিয়ে শূন্যস্থান পূরণ করব। যে বলা হচ্ছে ইন্ডিয়া ওয়ান, তারপর কী হবে, দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ভারত জয়লাভ করেছিল ক্রিকেট বিশ্বকাপ ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য ইন 2021 সালে। ভারত দ্বিতীয়বারের জন্য ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 2011 সালে। এটা দা লিখব। এটা ছিল এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, এটা ছিল একটা মহান বিজয়ের বা জয়ের মুহূর্ত। অ্যান্ড অ্যান ইভেন্ট, এবং একটা ঘটনা, কিসের ঘটনা, অফ গ্রেট ইন্সপিরেশন, এবং একটা দারুণ অনুপ্রেরণার ঘটনা, টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, ভারতের তরুণদের কাছে। টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের তরুণদের কাছে। তারপর বলা হচ্ছে ড্যাশ মেম্বার্স অফ দ্য টিম, দ্য মেম্বার্স অফ দ্য টিম, দলের সদস্যদের কী করা হয়েছিল, অফ দ্য কী বলে, মেম্বার্স অফ টিম ইন্ডিয়া। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে, ভারতীয় দলের সদস্যদের ওয়ের হেল্ড বলতে সম্ভাষণ করা বা সম্ভাষণ জানানো বা সম্বর্ধনা দেওয়া। তো এখানে বলতে পারবো কি, যে ভারতীয় দলের সদস্যদের সম্ভাষণ জানানো হয়েছিল অ্যাজ ন্যাশনাল হিরোজ, জাতীয় বীর হিসাবে এদের সম্ভাষণ জানানো হয়েছিল। এখানে দা হলো, এই হলো প্যাসেজটি। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলা রয়েছে, অ্যাক্টিভিটি 12 বলা আছে লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান, একজন মহান ব্যক্তি বা মহাপুরুষ সম্বন্ধে 4টি বাক্য লেখো। তো এবং মহাপুরুষ, তোমার নিজের পছন্দ মতো মহাপুরুষ সম্বন্ধে লিখতে পারো। আমি এখানে তোমাদের টেক্সটে এখানে উল্লেখ করা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত অন্য কোনো মহাপুরুষ সম্বন্ধেও লিখতে পারো বা করতে পারো, ভাবতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। তো কী লেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে, লিখব রবীন্দ্রনাথ টেগর, ইংরেজিতে টেগর
উচ্চারণ করা হয় ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন অন মে 7 এখানে একটা বাক্য আমি শেষ হচ্ছে না এখানে, তার জন্য এখানে মে 7 1861 অ্যাট জোড়াসাঁকো কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোয় 1861 সালের 7 মে জন্মগ্রহণ করেছিলেন। এটা গেল ফার্স্ট সেন্টেন্স। তারপরে সেন্টেন্স 2 আমরা লিখব যে হি ওয়াজ এ গ্রেট পোয়েট। হি ওয়াজ এ গ্রেট পোয়েট, তিনি ছিলেন একজন মহান কবি। এটা দ্বিতীয় বাক্য হলো। তৃতীয় বাক্য সেন্টেন্স 3 লিখবো আমরা। তিনি ওয়ান জয়লাভ করেছিলেন, তিনি লাভ করেছিলেন দ্য নোবেল প্রাইজ ইন 1913 সালে। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এবং 4 নম্বর বাক্যটি লিখব হি পাস্ট অ্যাওয়ে, তিনি পরলোক গমন করেছিলেন অন অগাস্ট 8 1941। তিনি 1941 সালের 8ই আগস্ট ইহলোক ত্যাগ করেছিলেন বা পরলোক গমন করেছিলেন। এখানে পাস্ট অ্যাওয়ের পরিবর্তে তোমরা লিখতে পারো ব্রেথড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এগুলো অ্যাক্টিভিটি 12।